দেখুন 2023-এর পঞ্চায়েত নির্বাচন হোক বা 2024-এর লোকসভা নির্বাচন, সামনেই বছর ঘুরলেই 26-এর বিধানসভা নির্বাচন রয়েছে। কিন্তু তার আগে ভাঙড় যে ভাঙড়েই রয়েছে তা আবারও স্পষ্ট হলো গতকালের ঘটনা সামনে আসার পর। গতকাল যেখানে দেখতে পাওয়া গেল প্রকাশ্যে তৃণমূল নেতাকে খুন হতে হলো, প্রথমে গুলি করে খুন, তারপরে তার মৃত্যু নিশ্চিত করতে ধারালো অস্ত্র দিয়ে কোপানো হয়। অর্থাৎ ভাঙড় যে ভাঙড়েই রয়েছে এবং বারবার এই ঘটনাগুলি প্রকাশ্যে আসছে, একে অপরের দিকে দোষারোপ করা, সেই ঘটনাগুলো তো চলতেই থাকছে। কিন্তু এই দুর্বৃত্তর রাজ সেটা কেন রোখা যাচ্ছে না, এই প্রশ্ন বারবার উঠছে। গতকালের যে ঘটনা একটু যদি নজর রাখি, ভাঙড়ে তৃণমূল নেতা খুন, গুলি করে কুপিয়ে খুন তৃণমূলের অঞ্চল সভাপতিকে। ইতিমধ্যেই এই গোটা ঘটনায় শোরগোল পড়ে গিয়েছে। জানা গিয়েছে রাজ্জাক খান তাকে প্রথমে গুলি করে এবং তারপরে তাকে মৃত্যু নিশ্চিত করতে কুপিয়ে খুন করা হয়। জানা গিয়েছে মিটিং সেরে বাড়ি ফেরার পথেই এই গোটা ঘটনা ঘটে। মিটিং সেরে বাড়ি ফিরছিলেন, সেই সময় জঙ্গলের মধ্যে লুকিয়েছিল দুষ্কৃতীরা, এমনটাই অনুমান করা হচ্ছে। অর্থাৎ গোটা ঘটনাটাই পরিকল্পনা মাফিক ঘটানো হয়েছে। পরিকল্পনা মাফিক গতকাল এই ভাঙড়ে গোটা ঘটনা ঘটেছে এমনটাই জানা যাচ্ছে। গতকাল এই ঘটনা সামনে আসার পরেই, যেহেতু আমরা জানি যে এখন ভাঙড় কলকাতা পুলিশের আওতায় রয়েছে, সরাসরি মনোজ ভার্মা তিনি ঘটনাস্থলে পৌঁছে যান, ঘটনাস্থল পরিদর্শন করেন, তদন্তের করে এবং যথোপযুক্ত যারা এই ঘটনায় দোষীরা রয়েছে তাদেরকে কড়া শাস্তি দেওয়া হবে আশ্বাস দিয়েছেন। ঘটনায় দুজনকে ইতিমধ্যেই আটক করা হয়েছে, জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। ঘটনার পিছনে সঠিক কি কারণ তা নিয়ে প্রশ্ন উঠছে। পরিবারের তরফ থেকে একরকম দাবি করা হচ্ছে, দলের তরফ থেকে একরকম দাবি করা হচ্ছে, কিন্তু ঘটনার পিছনে সঠিক কি কারণ তা নিয়ে প্রশ্ন উঠছে। ইতিমধ্যেই যে নিহত তৃণমূল নেতা রাজ্জাক খান, তার দাদা তিনি বলছেন যে ভাঙড়ে এই যে শওকত মোল্লা ঘনিষ্ঠ রাজ্জাক খান খুন হন, তার ঘটনায় তার দাদা বলছেন যে দলের গোষ্ঠী কোন্দলের জেলেই জীবন চলে গেছে। কি বলছেন শোনাবো। কারোর শুধু শত্রুতাও নেই, ও খুব ভালো, সবাই ওরা ভালোবাসে। কিন্তু আমার যতদূর সম্ভব নিজেদের দলের গোষ্ঠী কোন্দলে ওর জীবন চলে গেছে। আমাদের গ্রামে যারা আইএসএফ করে, আমাদের গ্রামে যারা ওরা বিরোধী দল করে, সবাই ওকে ভালোবাসে। ধারণা আইএসএফ এর এটা কাজ না, ওটা গোষ্ঠী কোন্দলের কাজ। তৃণমূলের লোকেরাই ওরা খুন করেছে, এটা আমার মত ধারণা। ওকে মোল্লা মানে এমএলএ সাহেব ওকে যথেষ্ট শ্রদ্ধা করে, ভালোবাসে, ওকে ওপরে নিয়ে যাচ্ছে। তার আমার ধারণা এটাই। আমি ওকে বারবার বুঝিয়েছি, দলের লোক আমাকে বলেছে তোর শত্রুতা বেড়ে যাচ্ছে, নিজের দলের তোর শত্রুতা আছে। আমি ওকে বারবার বুঝিয়েছি, আমাকে বলেছে, ওর দলের লোকই আমাকে বলেছে যে বড়দা ছোটো ভাইকে একটু ভালো সাবধানে চলতে বলো, নিজের দলের লোকের শত্রুতা। আমি ওকে বুঝিয়েছি বারবার। একদিকে যখন দলের গোষ্ঠী কোন্দলের জেরে এই ঘটনা ঘটে থাকতে পারে এমনটাই দাবি পরিবারের তরফ থেকে এমন দাবি করা হচ্ছে, কিন্তু সেই দাবি নস্যাৎ করছেন ক্যানিং পূর্বের বিধায়ক শওকত মোল্লা। তিনি পাল্টা অভিযোগ করছেন আইএসএফ এর বিরুদ্ধে। তিনি বলছেন ঘটনার সঙ্গে আইএসএফ যোগ থাকতে পারে। কি অভিযোগ তার শোনাবো। রাজ্জাক খান আমাদের বিধানসভা কমিটির সদস্য, আমাদের স্ট্রং লিডার। আইএসএফ আশ্রিত সমাজ বিরোধীরা এটা সম্পূর্ণ নওশাদ সিদ্দিকীর মদতে আজকে তাকে নৃশংসভাবে গুলি করে এবং তাকে কুপিয়ে খুন করা হয়েছে। ও বিকাল থেকে আমাদের দুটো মিটিং অ্যাটেন্ড করেছে, মিটিং করে ও বাড়ি ফিরছিল। আসলে ভাঙড় বিধানসভা এলাকায় এদের অস্তিত্ব বিলীন হয়ে যাওয়ার ফলে এই আইএসএফ আশ্রিত সমাজ বিরোধীরা এই ধরনের ঘটনা ঘটছে। আমরা পুলিশকে, আমরা দিদিকে অনুরোধ করব যে অবিলম্বে এই আইএসএফ আশ্রিত সমাজ বিরোধী এদেরকে অবিলম্বে গ্রেপ্তার করা এবং তার দৃষ্টান্তমূলক শাস্তির ব্যবস্থা করা। আইএসএফ আশ্রিত সমাজ বিরোধীরাই এই ঘটনা ঘটিয়েছে। এখানে বেশ কয়েকদিন ধরে ওকে থ্রেডি করছিল জাহাঙ্গীর এবং তৌফিক এবং আলমগীর। এরা বেশ কয়েকদিন ধরে এই নোংরা খেলা খেলছিল। আচ্ছা, রাজনৈতিক শত্রুতা, অন্য কোনো শত্রুতা নেই। আজকে আমাদের দুটো মিটিং ছিল, দুটো মিটিং সেরে ওর বাড়ির দিকে চলে যাচ্ছে, আমরা আমাদের মতো গাড়ি ছেড়ে চলে গেছি। 5 মিনিটের মধ্যে খবর পাচ্ছি যে ওকে এলোপাতাড়ি কোপানো, ওর বাড়ি থেকে 500 মিটারের মধ্যে। ওর সঙ্গে আরও দুজন ছিল, একজনের নাম সাইফুদ্দিন। এবং হঠাৎ করে ওদের মুখ থেকে যা শুনলাম যে ও যে রাস্তা দিয়ে যাচ্ছিল ওই রাস্তাটা একটু ড্যামেজ রাস্তা, কালভার্টের কাছে ওখানে গাড়িটা যেই স্লো করেছে সঙ্গে সঙ্গে ঝোপের মধ্যে থেকে 5-6 জন উঠে চতুর্দিক থেকে ঘিরে ধরে, প্রথমেই গুলি করে, 2-3খানা নাকি গুলি করে এবং বাদবাকিটা কোপায়। এরা প্রাণ ভয়ে যে যার মতো পালিয়ে যায়। দুজন মৃত্যু নিশ্চিত করতে কোপানো হয়েছে। এটা সম্পূর্ণ আমি মনে করি যে এই ভাঙড়ের যে ঘটনাগুলো ঘটছে সম্পূর্ণ এই যে নওশাদ সিদ্দিকী তার মদতে
এই ঘটনা ঘটছে, কারণ এই মুহূর্তে ভাঙড়ে পায়ের তলায় ওদের জমি নেই, তাই এই নোংরা খেলাটা ওরা খেলছে। খুন খারাপি ছাড়া বিকল্প কোনো ওদের কোনো হাতে কোনো রাস্তা নেই। রাজ্জাক একজন আমাদের ভালো জনপ্রিয় লিডার, দীর্ঘদিন ধরে রাজনীতির সঙ্গে যুক্ত, 38 বছর 39 বছরের ছেলে। এটাই হচ্ছে ওর জনপ্রিয়তাটাই হচ্ছে ওর সবচাইতে বড় অপরাধ, যার কারণে ওকে আজকে পৃথিবী থেকে চলে যেতে হলো। আমরা একটা বড় ধাক্কা খেলাম, আমরা সত্যিকারে খুবই বেদনা হতো। আমরা কিভাবে তার পরিবারকে সামলাবো, এটাই এখন আমাদের কাছে চ্যালেঞ্জ। তার ওয়াইফ প্যারালাইসিস রোগী, বাচ্চা। দেখুন, নির্বাচন বলুন বা এমনি সবাই বারবার দেখতে পাওয়া যাচ্ছে যে অশান্ত হয়ে থাকছে ভাঙড়। আবারও এমন ঘটনা ঘটলো। বারবার সেখানকার মানুষ তারা বলছেন যে ভাঙড়ের রাজনীতি বোমা গুলির ওপরেই নির্ভর করে থাকছে। এখান থেকে একটু আলোচনা এগিয়ে নিয়ে যাওয়ার চেষ্টা করবো। প্রাক্তন পুলিশ কর্তা নজরুল ইসলাম আমাদের সঙ্গে রয়েছেন। নজরুল বাবু, এই যে ভাঙড় বারবার অশান্ত হচ্ছে, তৃণমূল নেতা খুন হলো, সেখানে গুলি চললো, আবার মৃত্যু নিশ্চিত করতে ধারালো অস্ত্র দিয়ে তাকে কোপানো হলো, বারবার কেন অশান্ত হচ্ছে ভাঙড়, এই প্রশ্নই তো থেকে যাচ্ছে। দেখুন, খুনের যে রাজনীতি, একটা খুন হলে তার পাল্টা খুন হয়, পরপর চেনে চলতে থাকে। তো ভাঙড়ে আপনারা পঞ্চায়েত নির্বাচনের সময়ই দেখেছিলেন যে কি পরিমাণ আক্রমণ প্রতি আক্রমণ হয়েছিল। তারপরে এখানে তো এই যে ভদ্রলোক খুন হওয়ার পর পরিবারের লোক একরকম কথা বলছেন, আর সেখানকার যিনি এখন বিধায়ক তিনি একরকম কথা বলছেন। আপনাদের একটু আমি মনে করতে বলবো যে দেখুন, প্রকাশ্য মিটিংয়ে আমাদের রাজ্যের মুখ্যমন্ত্রী তথা পুলিশ মন্ত্রী, এই বিধায়ক তখন ওই মিটিংয়ে উপস্থিত ছিলেন, তাকে কি বলছিলেন যে তুই তো ওখানে বোমা বাঁধিস, বাস স্ট্যান্ড করার জন্য যখন আবেদন করছিলেন যে এখানে বাস স্ট্যান্ড হবে কি করে, তুই তো ওখানে বোমা বাঁধিস, জাহাঙ্গীরকে ঢুকতেই দিস না এলাকাতে। দেখুন, বিধায়ক জাহাঙ্গীরের নাম বলছেন, পুলিশ মন্ত্রী যে জাহাঙ্গীরের কথা বলেছিলেন তিনি সেই জাহাঙ্গীর কিনা আমার জানা নেই। আমি যেটা বলবো যে ওখানকার যে পরিস্থিতি সেটা পুলিশ মন্ত্রীও জানেন, কিন্তু এই জায়গাটা যাতে অপরাধী যারা আছে তাদেরকে ধরে যে একটা শান্তি স্থাপনের ব্যবস্থা করবে পুলিশ মন্ত্রী সেটা চাইছেন না। চাইলে সম্ভব হতো, কারণ যাদের কাছে বেআইনি অস্ত্র আছে সেইটা যদি সিজ করা হতো, যারা অপরাধী আছে তাদেরকে ধরে যদি জেলে রাখা হতো, তাহলে কিন্তু এরকম ঘটনা অন্তত খুবই কমে যেত। কিন্তু যেহেতু ভোটের সময় এই অপরাধীদের ভোট রিগিং করতে লাগে, সেই জন্য পুলিশের লোকেরা এই অপরাধীদের ধরছেন না, যার ফলে এরকম ঘটনা ঘটছে। বলুন নজরুল বাবু, আমরা তো দেখেছিলাম যে 23-এর পঞ্চায়েত নির্বাচনে পরপর যেভাবে ভাঙড়েই 7 জনের প্রাণ গিয়েছিল, তারপর মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তৎকালীন কলকাতা পুলিশ কমিশনার বিনীত গোয়েলকে তিনি নির্দেশ দিয়েছিলেন যে ভাঙড়কে কলকাতা পুলিশের আওতায় আনা হোক। তারপরে আমরা দেখতে পাই ভাঙড়, উত্তর কাশীপুর, পোলেরহাট সহ একাধিক থানা কলকাতা পুলিশের আওতায় আসে। কিন্তু কলকাতা পুলিশের আওতাধীন থাকা সত্ত্বেও ভাঙড়ে এই ঘটনা যখন ঘটলো, তাহলে প্রশ্ন উঠছে, তাহলে কি এই দুর্বৃত্তরা পুলিশকে ভয় পাচ্ছে না? দেখুন, কলকাতা পুলিশের আনার জন্যে অপরাধীরা ছেড়ে দেবে বা অপরাধ বন্ধ হয়ে যাবে এরকম তো কারণ নেই। কলকাতা কমিশনারেট সিস্টেম আছে, তো কমিশনারেট সিস্টেমে এক্সট্রা কি সুবিধা আছে? শুধুমাত্র এখানে কমিশনার থেকে আরম্ভ করে ডেপুটি কমিশনার পর্যন্ত আইপিএস অফিসারদের ম্যাজিস্টেরিয়াল পাওয়ার আছে, যেটা জেলা পুলিশ এলাকায় ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেট বা সাব ডিভিশনাল ম্যাজিস্ট্রেট ইনাদের আছে। তাহলে সেটা আগে যেটাকে 144 ধারা বলা হতো, এখন 163 ধারা হয়েছে। সেই রকম কিছু জারি করার জন্য কমিশনারেট অফ পুলিশের সাধারণ প্রশাসনের কাছে যেতে হবে না, নিজেরাই জারি করতে হবে। কিন্তু তাতে তো মার্ডার বন্ধ হবে না, তাতে তো অপরাধীদের কাছ থেকে বেআইনি অস্ত্রশস্ত্র উদ্ধার হবে না। যদি অপরাধ বন্ধ করতে হয় তাহলে যথেষ্ট সংখ্যক পুলিশ দিতে হবে, এবং সেই পুলিশের লোকেরা যাতে নিরপেক্ষভাবে দক্ষতার সঙ্গে অপরাধীদের ধরতে পারে, বেআইনি অস্ত্রশস্ত্র উদ্ধার করতে পারে, সেই ব্যবস্থা করতে হবে। সেই ব্যবস্থা কিন্তু হয়নি। শুধু রাজ্য পুলিশ থেকে ওয়েস্ট বেঙ্গল পুলিশ এলাকায় আনাতে কোনো সুবিধা হবে না, বিশেষ করে যখন এলাকাটা কলকাতা পুলিশের থেকে অনেকটা দূরে। বলুন
নজরুলবাবু, এই জায়গায় একটু সঙ্গে থাকতে অনুরোধ করব। আপনাদের যেমনটা জানাচ্ছিলাম শুরুতেই, যে গতকাল এই ঘটনার পরেই যেহেতু এখন ভাঙড় কলকাতা পুলিশের আওতায় রয়েছে, তাই সরাসরি ঘটনাস্থলে পৌঁছে গিয়েছিলেন কলকাতা পুলিশ কমিশনার মনোজ ভার্মা। ঘটনাস্থল পরিদর্শন করে কি বলেছিলেন তিনি শোনাবো। বেলায় 9:30 থেকে 10টার মধ্যে একজন রেজাক খান, ওনার মার্ডার হয়েছে ভাঙড় থানা থেকে। অ্যাকচুয়ালি টেকনিক্যালি উত্তর কাশীপুর পড়বে, ওই প্রায় ভাঙড় থানা থেকে 1 কিলোমিটার দূরে। সেইগুলো তদন্ত করে পুলিশ দেখছে ডিটেলস। এইগুলো তো ইনজারি আর পোস্টমর্টমের পরেই একজ্যাক্ট পাওয়া যাবে কীভাবে হয়েছে। ইনজারি কিছু আমরা নোট করেছি, ডিটেলস এখন জাস্ট ইনভেস্টিগেশন শুরু হয়েছে। এই মুহূর্তে ডিটেলস বলা মুশকিল আছে। আমি এই জায়গায় আবার একটু ফিরে যাবো। আমাদের সঙ্গে রয়েছেন প্রাক্তন পুলিশ কর্তা নজরুল ইসলাম। নজরুল বাবু, তাহলে কি পুলিশ তদন্ত করছে? বিভিন্ন ঘটনার আগেও যে সমস্ত ঘটনাগুলি ঘটেছে পুলিশের তদন্ত চলছে, কিন্তু পুলিশি তদন্তে কি কোনোভাবে রাজনীতির ঘোলাজল বাধা হয়ে দাঁড়াচ্ছে? সে ব্যাপারে তো কোনো সন্দেহ নেই। কদিন আগে কালীগঞ্জের ঘটনা আপনি দেখেছেন। পুলিশ যদি নিরপেক্ষভাবে ব্যবস্থা নিত, তাহলে যারা বিজয় মিছিল করতে যাচ্ছিল তাদের সঙ্গে বোমা থাকার কথা নয়। এবং তাদের কাছে বোমা ছিল মানে ভোট গণনার সময় ছিল, ভোটের আগেও ছিল। পুলিশ সে বোমাগুলো উদ্ধার করেনি। এমনকি এই ঘটনা ঘটার পরও তাদের বাড়ি থেকে পুলিশ বোমা উদ্ধার করেছে। তো এই খবর কি পুলিশের কাছে ছিল না? যে মেয়েটি নিহত হয়েছে তার মার কাছে খবর ছিল, এদের কাছে খবর ছিল না? এটা সাধারণ লোক বিশ্বাস করবে না। আর এখানে পুলিশ কমিশনার যেসব কথাগুলো বললেন সেগুলোর সঙ্গে আমি একমত নই। কারণ কোনো জায়গায় একটা অপরাধ ঘটলে পুলিশের লোকেরা প্রথমে, বাংলাতে যেটা সুরথাল বলে, ইংরেজিতে সেটাকে ইনকোয়েস্ট বলে, ডেড বডিটা কীভাবে আছে, তারপরে এখানে যে গুলি লাগার কথা বলা হচ্ছে, তাহলে গুলি কোন দিক থেকে লেগেছে, মানে এন্ট্রি উন্ড কোনটা, এক্সিট উন্ড কোনটা, তারপরে যে কুপিয়েছে সেটা মারা যাওয়ার পরে কোপানো হয়েছে না মারা যাওয়ার পরে কোপানো হয়েছে, এগুলো পুলিশের লোকদের যে ট্রেনিং দেওয়া হয় তার থেকে বুঝতে পারার কথা। উনি যে কথা বলছে তাতে মনে হচ্ছে যে এই ফরেন্সিক মেডিসিন বা ফরেন্সিক সায়েন্সের ব্যাপারে পুলিশদের কোনো ট্রেনিংই দেওয়া হয় না। ফরেন্সিকের লোকেরা বলবে, পোস্টমর্টম হবে, তারপর জানা যাবে। পুলিশের লোকেরাই তো ইনকোয়েস্ট করে একটা মতামত। এই জায়গায় একটুখানি নজরুল বাবু একটু বিরত করছি, সঙ্গে থাকতে অনুরোধ করবো। আমাদের কাছে এই মুহূর্তে ভাঙড়ের বিধায়ক, আইএসএফ বিধায়ক নওশাদ সিদ্দিকী, তার প্রতিক্রিয়া এসে পৌঁছেছে। কারণ আমরা দেখেছিলাম এই ঘটনার পরেই শওকত মোল্লা তিনি আইএসএফ এর দিকে আঙুল তুলছেন, নওশাদ সিদ্দিকীর বিরুদ্ধে অভিযোগ করেছেন। নওশাদ সিদ্দিকী কি বলছেন শোনাবো। দেখুন, আমরা এতটা এখন হিংস্র হয়ে উঠতে পারিনি, আর কোনোদিন হবারও ইচ্ছাও নয় যে একটা মানুষের প্রাণ নিয়ে নেব রাজনীতি করার জন্য। আমরা সমাজ ব্যবস্থার পরিবর্তনের জন্য রাজনীতিতে এসেছি, ক্ষমতা দখল আমাদের স্বপ্ন নয়। শওকত মোল্লা সাহেবের পাস্ট হিস্ট্রি যদি আমরা দেখি, এই কাছে তিনি সিদ্ধহস্ত, খুন খারাপি করিয়ে, মারামারি করিয়ে, গোষ্ঠীদ্বন্দ্ব করিয়ে অপরের দিকে, বিরোধীদের দিকে দাগিয়ে দিত। নমিনেশন আটকাচ্ছে, আবার বলছেনি যে বিরোধীরা প্রার্থী খুঁজে পাচ্ছে না। এখন আমি বলছি, এই যে খুনটা হয়েছে, শওকত মোল্লা সাহেবকে যদি সঠিকভাবে জিজ্ঞাসাবাদ করা হয়, এই খুনের অনেক রহস্য উন্মোচন হবে। এটা সম্পূর্ণরূপে আমি দায়িত্ব নিয়ে বলতে পারি, আমি দায়িত্ব নিয়ে বলছি, এটা গোষ্ঠীদ্বন্দ্বের শিকার হয়েছে। এবার কোন গোষ্ঠী করেছে আর কেন করেছে, কোন গোষ্ঠী করেছে এটা এই মুহূর্তে বলা সম্ভব নয়। কেন করেছে এটা আমি বলতে পারি। সেই দিনের শেষে ভাগ বাটোয়ারার লড়াই, এ বড় নেতা হয়ে যেতে পারে, সে ছোট নেতা হয়ে যেতে পারে, এই মর্মে একটি ছেলেকে খুন করা হলো। আমি ভাঙড়ের বিধায়ক হিসাবে রাজনীতির ঊর্ধ্বে গিয়ে বলছি, এই খুনের আমি চরম বিরোধিতা করছি। এর প্রতিকার হওয়া দরকার। এই ধরনের কর্মকাণ্ড প্রতিহত করার জন্য মমতা ব্যানার্জি ভাঙড় ডিভিশন দেওয়ার পরেও কেন ভাঙড়ের মানুষকে খুন করতে হবে, তার রাজনৈতিক পরিচয় কি আছে আমার দেখার দরকার নেই। আমি একজন বিধায়ক, জনপ্রতিনিধি, প্রত্যেকটা মানুষের সুরক্ষা যাতে পাই তার দেখার দায়িত্ব আমার। সেই জায়গায় আমি দাঁড়িয়ে বলবো, যত তাড়াতাড়ি সম্ভব ইনভেস্টিগেশন হোক, যে বা যারা খুনের সাথে যুক্ত তাদেরকে সর্বোচ্চ শাস্তির ব্যবস্থা করা হোক। আমি আবারও নজরুল বাবুর কাছে ফিরে যাবো। নজরুল বাবু, আপনি যেমনটা বলছিলেন, আমি যেটা বলছিলাম যে আইপিএস অফিসারদের ন্যাশনাল পুলিশ একাডেমিতে
একজন ফরেনসিক মেডিসিনের লোক, ফরেনসিক মেডিসিন পড়ান, একজন ফরেনসিক সায়েন্টিস্ট ফরেনসিক সায়েন্স পড়ান। তো সেই ট্রেনিংটা যদি কেউ নিয়ে থাকে, আমাদের ব্যারাকপুরেও এরকম ব্যবস্থা আছে, তবে ন্যাশনাল পুলিশ একাডেমির ব্যবস্থাটা আমার অনেক বেশি ভালো মনে হয়েছিল। তো তাহলে কিন্তু একজন পুলিশ অফিসার যিনি ইনকোয়েস্ট করবেন, তার পক্ষে এটা বোঝা সম্ভব যে গুলিটা কোন দিক থেকে এসেছে, মানে এন্ট্রি রুম কোনটা, এক্সিট রুম কোনটা, যদি এক্সিট রুম থাকে গুলিটা ভিতরেই না গিয়ে ঢুকে থাকে, এবং এটা থেকে মোটামুটি একটা ধারণা করা যাবে যে এটা কি জাতীয় অস্ত্র ব্যবহার করে এগুলি করা হয়েছে। এবং কোপালে এই মারা যাওয়ার পর কোপানো হয়েছে না মারা যাওয়ার আগে কোপানো হয়েছে সেটাও জানা সম্ভব। আমি শুধু এগুলো বাস্তব জীবনে প্রয়োগ করেছি, এবং দেখবেন যে আমার যে বইগুলো আছে তদন্তের উপর, সেখানেও এগুলো আমি বিস্তৃতভাবে লিখেছি যে পুলিশের লোকদের পক্ষে এটা বোঝা সম্ভব। তো কমিশনার যা বলছেন তাতে পুলিশের লোকেরা হয় কিছু বোঝেননি বা বুঝলেও বলতে চান না। বলুন নজরুল বাবু, এই যে ঘটনা আমরা দেখলাম, পরিবার বলছে গোষ্ঠীদ্বন্দ্ব, আমরা শুনলাম আইএসএফ বিধায়ক নওশাদ সিদ্দিকী তিনিও একই কথাই বলছেন যে গোষ্ঠীদ্বন্দ্বের জেরেই এই ঘটনা ঘটে থাকবে। কিন্তু এখন প্রশ্ন উঠছে, এই যে গোটা ঘটনা ঘটলো, তারপরে এই মুহূর্তে পুলিশকে কোন কোন বিষয়ে বিশেষ করে আরো নজর দেওয়া উচিত যাতে এই ঘটনার পুনরাবৃত্তি আবারও ভাঙড়ে না হয়? দেখুন, এই নিহত যিনি হয়েছেন তার সঙ্গে আরো দুজন লোক ছিল, তো তাদেরকে জিজ্ঞাসাবাদ করলে এই মামলার তদন্তের অনেকখানি অগ্রগতি হওয়া সম্ভব। এবং তারপরে যে লোকটি নিহত হয়েছেন তার ফোন আছে, সেই ফোনে কারা ফোন করেছিল, লোকেশন কখন কোথায় ছিল, কাদের সঙ্গে তিনি কথা বলেছেন, তার সঙ্গে কারা কথা বলেছেন, সেগুলো দেখেও কিছু ক্লু পাওয়া যাবে। আমাদের তদন্তে বলে যে অপরাধী যতই পাকা হোক তিনি অপরাধ স্থলে ভিজিটিং কার্ড ফেলে যায়। এবং আরও একটা কথা বলে যে তদন্ত যদি কোনো পুলিশ অফিসার জানে তাহলে মৃতদেহ তার সঙ্গে কথা বলে। তো যারা তদন্ত করবেন তারা যদি তদন্ত জানেন, এটা খুব তাড়াতাড়ি বের করতে পারবেন যে কারা হত্যা করেছে, কেন হত্যা করেছে। এটার জন্য খুব বেশি দিন অপেক্ষা করতে হবে না, যেহেতু তার সঙ্গে আরো দুজন লোক ছিল। বলুন। অনেক ধন্যবাদ নজরুল বাবু। আমরা কথা বলছিলাম প্রাক্তন পুলিশ কর্তা নজরুল ইসলামের সঙ্গে। অনেক আলোচনা, অনেক গুরুত্বপূর্ণ বিষয় কিন্তু উঠে এলো। কিন্তু এর মধ্যে যে প্রশ্ন থাকছে, গতকাল যে ঘটনা ঘটেছে, জানা যাচ্ছে যে রাস্তা দিয়ে রাজ্জাক খান তিনি যাচ্ছিলেন সেই রাস্তা দিয়েই প্রতিদিন তিনি যাতায়াত করেন, কিন্তু গতকাল কেন বেছে নেওয়া হলো এই রাস্তা, সেই প্রশ্নই উঠছে। তাহলে কি গোটাটাই পরিকল্পনা মাফিক ঘটনা হয়েছে? এখন ঘটনার পিছনে সঠিক কি কারণ, সেই প্রশ্নও থাকছে। পুলিশ গোটা ঘটনার কিনারা করতে চাইছে, তদন্ত জারি রয়েছে। রাজ্জাক প্রতিদিন ওই রাস্তা দিয়ে বাড়ি ফেরেন, কিন্তু গতকাল কেন বাঁচা হলো? বৃষ্টির কারণে ফাঁকা বাড়ি ফেরার রাস্তাতেই খুন। রাজ্জাকের ফিরতে রাত হবে তা কি আততায়ীরা জানতো? এই প্রশ্নগুলো এখন উঠছে, প্রশ্নের উত্তর খোঁজার চেষ্টা করছে পুলিশ। রাজ্জাকের সঙ্গে বাইকে থাকা আরও দুজনের ওপর আক্রমণ হলো না কেন? রাজ্জাককে কি কারণে আগে থেকেই টার্গেট করে দুষ্কৃতীরা? এই সমস্ত প্রশ্ন উঠতে শুরু করেছে, প্রশ্নের উত্তর খোঁজার চেষ্টা করছে পুলিশ। এই যে রাজ্জাক খান খুন হলো, ঘটনার পিছনে পরিবার দাবি করছে গোষ্ঠী কোন্দল, দলের তরফে দাবি করা হচ্ছে আইএসএফ যোগ রয়েছে। কিন্তু এই মুহূর্তে এই প্রশ্নগুলো এখন ভাবাচ্ছে পুলিশকে, যে জানা যাচ্ছে যখন রাজ্জাক ফিরছিলেন তার সঙ্গে বাইকে আরো দুজন ছিল, তাহলে তাদের ওপর কেন হামলা হলো না? ঘটনার পিছনে সঠিক কি কারণ জানার চেষ্টা করছে পুলিশ। বিস্তারিতভাবে জানবো, সরাসরি রয়েছেন প্রতিনিধি অভিরূপা হাজরা। অভিরূপা, একাধিক প্রশ্ন কিন্তু এই মুহূর্তে পুলিশ তদন্তে উঠে গিয়েছে, পুলিশ তার উত্তর কি খুঁজে বার করতে পারছে কি জানা যাচ্ছে? দেখো, এই যে রেজ্জাক খান, যাকে অঞ্চল সভাপতি বলা হচ্ছে, তৃণমূলের অঞ্চল সভাপতি, যাকে গতকাল রাত 10টা নাগাদ এই রাস্তার ওপরেই খুন করা হয়েছে বলে অভিযোগ করা হচ্ছে। এবং প্রথমে 5 রাউন্ড গুলি করা হয় এবং তারপরে তাকে কুপিয়ে তার মৃত্যু নিশ্চিত করতে কোপানো হয়। এবং ঘটনাস্থলেই সম্ভবত মৃত্যু হয়েছিল তার কারণ এখান থেকে যখন হাসপাতালে নিয়ে যাওয়া হয় তারপর সেই হাসপাতালে গিয়ে তাকে মৃত বলে ঘোষণা করা হয়। এই ঘটনার ক্ষেত্রে গতকাল রাতটিকে কেন বেছে নেওয়া হলো? কারণ গতকাল
বিকেলে দেখা যাচ্ছিল ঝিরঝির বৃষ্টি পড়ছিল এবং যে রাস্তায় আমরা এই মুহূর্তে দাঁড়িয়ে রয়েছি সেটা কিন্তু অত্যন্ত ঠান্ডা, চুপচাপ, কোনো লাইট নেই রাস্তায়, কোনো স্ট্রিট লাইট নেই। এরকম একটা রাস্তাকে কেন বেছে নেওয়া হলো এ নিয়ে প্রশ্ন উঠছে। এই যে পুলিশের কাছে একাধিক মিসিং লিঙ্ক তৈরি হচ্ছে, সেই মিসিং লিঙ্কগুলো ক্ষেত্রে বেশ কয়েকটি প্রশ্ন থেকে যাচ্ছে। সেটা হচ্ছে, এক, রেজ্জাক খান যে সেদিন দেরি করে বাড়ি ফিরবেন, অর্থাৎ গতকাল দেরি করে বাড়ি ফিরবেন, উনি নির্দিষ্ট যে সময় বাড়ি ফেরেন গতকাল কিন্তু সেই সময় বাড়ি ফেরেননি, তার থেকে অনেকটা পরে বাড়ি ফিরেছেন। সুতরাং তিনি যে খানিকটা পরে বাড়ি ফিরবেন এই কথাটা দুষ্কৃতীরা জানলেন কি করে, এক। দ্বিতীয়, তারা এই যে জায়গাটিকে বেছে নিয়েছেন সেখানের পালানোর একাধিক পথ রয়েছে। এই জায়গাটিকেই কেন বেছে নেওয়া হলো গতকাল রাতের জন্য? এর আগেও তো বহুদিন রেজ্জাক এখান দিয়ে যাতায়াত করেন, কারণ এটাই তার বাড়ি যাওয়ার রাস্তা। অর্থাৎ কালকের দিনটাকে কেন বেছে নেওয়া হলো? তাছাড়াও এই রাস্তাকে কেন বেছে নেওয়া হয়েছিল? কারণ এই রাস্তায় তিনি যাতায়াত করতেন এবং তার সঙ্গে যে কথাটা বলা হচ্ছে যে এখানে যে তার সঙ্গে যে দুজন ছিলেন যারা বাজার থেকে তার বাইকে উঠেছিলেন তাদের কোনো আক্রমণ করা হলো না, শুধুমাত্র এই রেজ্জাককেই কেন গুলি করা হলো এই নিয়ে প্রশ্ন উঠছে। এই যে একাধিক মিসিং লিঙ্কগুলো তৈরি হচ্ছে সেই মিসিং লিঙ্কগুলোকেই খতিয়ে দেখা হচ্ছে পুলিশের তরফ থেকে এবং এগুলোর ওপর নজর দিয়েই, এগুলোর ওপর ভিত্তি করেই কিন্তু এই তদন্ত এগিয়ে নিয়ে যাবার কথা ভাবছেন তারা। আজকে দুপুর 2টোর পর রেজ্জাকের ময়না তদন্ত হবে, সেই রিপোর্ট আসার পরও খানিকটা নিশ্চিত হবেন পুলিশ। কিন্তু তার পাশাপাশি এই যে পারিপার্শ্বিক যে মিসিং লিঙ্কগুলো তৈরি হচ্ছে সেই মিসিং লিঙ্কগুলো নিয়েই বারবার ভাবাচ্ছে পুলিশকে এবং সেটা নিয়েই পুলিশ তদন্ত এগিয়ে নিয়ে যাবে, এ কথা বলাই এই জায়গায় জানতে চাইবো যে যেমনটা জানা যাচ্ছে যে রাজ্জাক যখন ফিরছিল তার সঙ্গে বাইকে আরো দুজন ছিল, তারা কোথায়? তাদের সঙ্গে এই ঘটনার কোনো যোগ রয়েছে কিনা বা তারা কিছু দেখেছিল কিনা কিছু জানা যাচ্ছে? সেটাই আমি বলার চেষ্টা করেছিলাম একটু আগে, যে এই যে দুজন ছিলেন তাদেরকে আক্রমণ করা হলো না কেন? তারা বাইকে যখন ছিলেন এই রাস্তা দিয়েই তারা যাতায়াত গিয়েছেন এবং ঠিক অনতি দূরে এই যে স্পট, সেই স্পটে বাইকটি প্রথমে দাঁড় করানো হয় এবং তারপরে ঘটনাটি দুষ্কৃতীরা তাকে প্রথমে নামান এবং তারপরে গুলি করেছেন বলে অনুমান করা হচ্ছে। তাহলে এই যে সময়টুকু, অর্থাৎ রেজ্জাক বাইক থেকে নামলেন, প্রথমে বাইকটা থামালেন, তারপর বাইক থেকে নামলেন এবং তারপরে তাকে যে গুলি করা হলো, সেই সময়ের জন্য নিশ্চয়ই এই আততায়ীদের জন্য যারা পিছনে ছিলেন তারা সেই সময় পালিয়ে গেলেন। যদি পালিয়ে যান, অভিরূপা, যদি ঘটনাস্থল যেখানে এই গতকাল গোটা ঘটনাটা ঘটেছিল সেটা যদি একবার ঘুরিয়ে দেখানো যায়। জায়গাটা ঘুরিয়ে নিশ্চয়ই দেখাবো, কিন্তু যেহেতু বৃষ্টি পড়ছে আর প্লেস অফ অকারেন্সের এই মুহূর্তে এভিডেন্স নষ্ট হয়ে যেতে পারে, সেই কারণে পুরো বিষয়টিকেই, পুরো জায়গাটিকে ঢেকে দেওয়া হয়েছে কালো তিরপল দিয়ে এবং পুলিশ এই মুহূর্তে দাঁড়িয়ে রয়েছে। আমি দেখানোর চেষ্টা করবো যে এখানে প্রচুর পুলিশ মোতায়েন করা রয়েছে। জায়গাটিকে পুলিশের তরফ থেকে কালো তিরপল দিয়ে ঢেকে দেওয়া হয়েছে। তার অন্যতম কারণ হচ্ছে এখানে যে এভিডেন্সগুলো পড়ে রয়েছে সেগুলো যে লাগাতার বৃষ্টি হচ্ছে সেই বৃষ্টিতে নষ্ট হয়েছে বা আশঙ্কা প্রবল এবং তারপরে যে এভিডেন্সগুলো লোপাট হয়ে গেলে বা নষ্ট হয়ে গেলে সেখানে প্লেস অফ অকারেন্স থেকে কিছু পাওয়া অসম্ভব হয়ে যাবে। কিছুক্ষণ আগে হোমিসাইডের দুজন অফিসার এসেছিলেন, ওসি নিজে এসেছিলেন, তিনি পরীক্ষা করে গিয়েছেন, দেখে গিয়েছেন এখানে রেজ্জাকের বাইকটিও রয়েছে, যেটা সকাল থেকে আমরা দর্শককে দেখাচ্ছিলাম, সেই বাইকটিও পরীক্ষা করে দেখা হয়েছে এবং এই যে প্লেস অফ অকারেন্স, অর্থাৎ এই যে বাইকটি রাখা রয়েছে ঠিক তার অনতি দূরেই রেজ্জাককে পড়ে থাকতে দেখা গিয়েছিল বা পড়েছিল, সেই জায়গাটিকেও খতিয়ে দেখা হয়েছে। সুতরাং এই যেহেতু বৃষ্টি পড়ছে এবং কিছুক্ষণ আগে রোদও উঠেছিল, সেই কারণে প্লেস অফ অকারেন্স ঢেকে দেওয়া হয়েছে এই মুহূর্তে পুলিশের পক্ষ থেকে, কিন্তু জায়গাটিকে কার্টেন করে ঘিরেও দেওয়া হয়েছে যাতে কোনো রকম কোনো অপ্রীতিকর পরিস্থিতি তৈরি না হয় বা বাইরে থেকে কেউ ওই প্লেস অফ অকারেন্সে ঢুকতে না পারেন বা যেতে না পারেন, সেই জন্য এই ব্যবস্থা করা হয়েছে, কথা বলাই বাহুল্য। তো সেক্ষেত্রে এটা প্লেস অফ অকারেন্স এবং আমি যে রাস্তা দেখাচ্ছি এই যে সোজা রাস্তা চলে যাচ্ছে 400 থেকে 500 মিটারের মধ্যে রেজ্জাকের বাড়ি, অর্থাৎ রেজ্জাক এই রাস্তা দিয়ে, তার স্ত্রী বলেছেন এই রাস্তা দিয়ে রেজ্জাক প্রতিদিন বাড়ি যেতেন বা যে সময় তিনি এইদিকে আসতেন সে সময় এই রাস্তা দিয়েই তিনি ধরে বাড়ি যেতেন। তাহলে এই রাস্তা দিয়েই যদি তিনি বাড়ি যেতেন তাহলে এটা তার রেগুলার চেনা রাস্তা ছিল। আমি যে জায়গায় দাঁড়িয়ে রয়েছি প্লেস অফ অকারেন্স ঠিক আমার উল্টো দিকে, আমার বাঁ দিকে যে রাস্তাটি নেমে যাচ্ছে সেটা একেবারে সোজা চলে যাচ্ছে একটি
একটি আমি দেখাবো পুকুরের দিকে, এবং এই পুকুরের ধার দিয়েই পেরিয়ে যাওয়া অত্যন্ত সহজ। অর্থাৎ দুষ্কৃতীরা যদি এখানে কোনোভাবে ঝোপঝাড়ের মধ্যে লুকিয়ে থাকেও সেটা অত্যন্ত সহজ হবে দুষ্কৃতীদের জন্য। তার কারণ সেদিকে নজর এই রাখো জায়গায় বিরূপা। আপাতত ধন্যবাদ তাকে, পরবর্তীতে তোমার থেকে আবারও আপডেট নেব। কিন্তু এখন এই প্রশ্নগুলোই উঠছে যে রাজ্জাকের সঙ্গে যে দুজন ছিল তারা কোথায় গেল, তাদের উপরে কেন হামলা হলো না। এখন এই প্রশ্নগুলোরই উত্তর খুঁজছে পুলিশি তদন্ত জারি রয়েছে। আমাদেরও নজর থাকবে ভাঙড়ের এই ঘটনায়, পরবর্তীতে আবারও নতুন কি আপডেট উঠে আসে।